নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ ও সুন্দর জীবন একসাথে উপভোগ করতে গেলে, পেতে গেলে যেখানে ছাড়া কিন্তু আর কোনো জায়গা নেই, আমি এটুকু বলতেই পারি বড়াই করে। কারণ প্রচুর 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 মানুষ রয়েছেন যারা শুধুমাত্র সুস্থতা নিয়ে এখান থেকে ফিরে গেছেন তা নয়, সুস্থতার পাশাপাশি সৌন্দর্যতাকেও কিন্তু তারা নিজের হাতের মুঠোয় রেখেছেন। এখন বিষয়টা হচ্ছে এই সৌন্দর্যতাটাকে রাখা। একটা হচ্ছে মনের সৌন্দর্যতা, আর মন হচ্ছে মুখমণ্ডলীর যা প্রতিচ্ছবি, অর্থাৎ আয়না বলে থাকি আমরা। তো এই মন কখন ভালো থাকে বলুন তো? কখন আপনার ভীষণ মন ভালো? কারণ হচ্ছে ধরুন আপনার সামনে কোনো ইনভিটেশন আছে, বা ধরুন সামনে আপনার নিজের বিয়ে, অবশ্যই মন ভালো থাকে। টেনশন থাকছে চাপা, কিন্তু সেটাকে অমিট করে রেখে মনটা কিন্তু একদম ফুরফুরে থাকে। এবার আপনার মনটা খারাপ হয়ে গেল, কেন খারাপ হয়ে গেল? মনটা তো ভালো ভালো থাকার কথা, আপনার বিয়ে ঠিক হয়েছে, আপনার সামনে বিয়ে, একটা বড় একটা আনন্দ অনুষ্ঠান, সেখানে প্রচুর আয়োজন, প্রচুর মানুষের ভিড়, আপনি লাইম লাইটে থাকছেন, তারপর আপনার মন খারাপ কেন? ভেবে দেখেছেন? কারণ হয়তো বা আপনার গালের পিম্পলস গুলো বড্ড বেশি জ্বালাচ্ছে, হেয়ার ফল যাও হতো বা এখন একদম নাগালের বাইরে, কিংবা আপনি ভাবছেন স্কিনটা বড্ড বেশি ডাল, আবার পার্লার থেকে হয়তো আপনাকে বলছে, কিংবা হয়তো আপনার কোনো প্রফেশনাল অ্যাডভাইজার আপনাকে অ্যাডভাইস দিয়ে ফেলেছেন যে একটা ফেসিয়াল কিন্তু নিতে হচ্ছে। কিন্তু বিয়ের আগে চটজলদি ফেসিয়াল কি নেবেন? স্কিনটা তো আর ঘষা মাজা করে উঠিয়ে ফেলতে পারবেন না। অথচ ত্বকের রং একটু শ্যামলা আর ফর্সা হলে তাদের তো আরো স্কিনের প্রতি অনেক বেশি লোভ। তো এই সব নিয়ে আলোচনাটা থাকুক আজকে প্রি ব্রাইডাল এবং পোস্ট ব্রাইডাল স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার নিয়ে। আর সঙ্গে রয়েছেন ডার্মাটোলজিস্ট রিনাউন্ড ডক্টর শ্রয়ন পাল। স্বাগত স্যার আপনাকে। নমস্কার। আমি জানি না আমি ইন্ট্রোটা কেমন দিয়েছি, কারণ ইন্ট্রোতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমিও যখন হয়তো এই সময়টার ভিতর দিয়ে ফেস করব বা করেছি অ্যান্ড অল, সেক্ষেত্রে কিন্তু আমারও এই কমন কিছু ব্যাপার থাকবে বা থাকা উচিত ইন জেনারেল। তো প্রি ব্রাইডালে আমরা একটা এপিসোড করেছিলাম স্কিন অ্যান্ড কেয়ারে, কিন্তু সেখানে আমরা শেষটা ছুঁয়ে গিয়েছিলাম আগামী আরেকটা পর্বের জন্য, আর সেটাই এই পর্বে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে এই যে ফেসিয়াল নেওয়ার কথা বলে, হয়তো বিয়ের 6 মাস বাকি, বিয়ের 1 বছর বাকি, বিয়ের কথাবার্তা চলছে, মোটামুটি বোঝা যাচ্ছে 1.5 বছরের মতো হাতের সময় রয়েছে। তো মূল আমি জানবো যেটা, 6 মাস আগে ফেসিয়াল করালে কি রেজাল্ট, 1 বছর করালে কি রেজাল্ট, আর কেনই বা আপনি 6 মাস 1 বছরের কথা বলছেন, কেনই বা 1 সপ্তাহের কথা বলছেন না? বিয়ের ক্ষেত্রে আমাদের সবসময় একটা ইচ্ছা থাকে যে আমাদের স্কিন এবং হেয়ার তার বেস্ট কন্ডিশনে থাকুক। কিন্তু সবার আগে যেটা বুঝতে হবে যে হঠাৎ করে যদি আপনি আমাকে এসে বলেন যে আমার এই 15 দিন আগে বিয়ে, আমার এই স্কিনের এত ইস্যু কতটা রিজলভ হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রেই আমার উত্তর থাকে হয়তো আমি কিছুটা ব্রাইটনিং করতে পারবো, সামান্য একটু কম হবে, বিশাল কিছু করার জায়গাতে এই মুহূর্তে নেই। তার কারণটা হচ্ছে যদি আপনার স্কিন এবং হেয়ার কেয়ার একটা অপটিমাল হেলথে না থাকে, তাহলে সেটা তার উপরে হঠাৎ করে ম্যাজিক্যালি এমন কিছু করা সম্ভব নয় যাদের সমস্ত কিছু একদম এমনভাবে গায়েব হয়ে যাবে কিছু বোঝা যাবে না। তো এটার জন্য আমরা বলি যে যদি আপনার অলরেডি স্কিন এবং হেয়ারের ইউ আর নট অন এ টপ অফ এ রুটিন, যেটা আপনার জন্য কাজ করছে, অলরেডি আপনার হেয়ার অ্যান্ড স্কিনের ব্যাপারে আপনি অলরেডি যথেষ্ট হ্যাপি, সেটা যদি না হয় তাহলে যবে থেকে আপনার বিয়ে ঠিক হচ্ছে বা বিয়ের ডেট ঠিক হচ্ছে, ইউজুয়ালি সেটা অন্তত 6 মাস, বেশিরভাগ ক্ষেত্রে 1 থেকে 1.5 বছর আগে হয়। তার কারণ বাড়ি টাড়ি ভাড়া পাওয়া সবই খুব মুশকিলের ব্যাপার। তো যবে থেকে ঠিক হচ্ছে তবে থেকেই আপনি ডার্মাটোলজিস্ট কনসাল্ট করানো শুরু করুন। আপনার স্কিন এবং হেয়ারের কি কি স্পেসিফিক ইস্যু আছে বলুন। তার কারণ যদি আমরা 1 থেকে 1.5 বছর সময় পাই, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে চান্স থাকে আমরা একটা ভীষণই ভালো আউটকামের দিকে যেতে পারি, যেখানে আপনি একটা একদম ক্লিয়ার, প্লেন, বিউটিফুল, ইউনিফর্ম একটা স্কিন নিয়ে যেতে পারেন এবং একটা যথেষ্ট ভালো হেয়ার গ্রোথ নিয়ে যেতে পারেন। যত সময় কমতে থাকবে আমাদের কাছে অপশনস তত কমতে থাকবে। এবং সবচেয়ে বড় কথা, একটা মানুষ যেটা রিয়েলাইজ করতে চান না, যে অনেক কন্ডিশনে যেটাকে আমরা স্কিনের বিউটি রিলেটেড কন্ডিশন মনে করি বা সামান্য একটু এক্সিমা মনে করি বা একটু স্কিন ইস্যু মনে করি, সেগুলো কিন্তু অনেক সময় আন্ডারলাইন অনেক বড় স্কিন ডিজিজের অংশ হতে পারে। যেরকম খুব একটা সহজ এক্সাম্পল, যে খুশকি কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুতেই ঠিক হচ্ছে না, সেই খুশকি হয়তো আপনার ড্যান্ড্রাফ নয়, সেই খুশকি হয়তো স্কাল্প সোরিয়াসিস।
এবং সেটার জন্য আপনার চুলকে চুলকে কিছুটা আপনার হেয়ার ড্যামেজ হচ্ছে, হেয়ারের রুট ড্যামেজ হচ্ছে, হেয়ারের গ্রোথ ড্যামেজ হচ্ছে। যে আপনার ব্রণর জন্য আপনি ভাবছেন যে এতটা ব্রণ আমার কেন বারবার হচ্ছে, এতটা ব্রণ হয়, এত দাগ কেন হয়ে যাচ্ছে, তার আন্ডারলাইন হয়তো একটা হরমোনাল ইস্যু আছে। এবং হয়তো আপনার হরমোনাল ইস্যু না থাকলেও আপনার একটা ডিপ লাইন একটা গ্ল্যান্ডুলার একটা ইস্যু আছে বা স্কিন প্রলিফারেটিভ ইস্যু আছে। সেগুলো যদি আমরা কারেক্ট না করতে পারি তাহলে 2 সপ্তাহের মধ্যে খুব বিশাল কিছু করা সম্ভব নয়। একদম। এবং সেইগুলোর জন্য আমাদের অন্তত 6 মাস থেকে 1 বছরের একটা সময় লাগে। কারণ আপনারা সবসময় জানেন যে ডার্মাটোলজি ডিজিজগুলো ক্রনিক ডিজিজ, অথবা ক্রনিক না হলেও লং স্ট্যান্ডিং ট্রিটমেন্ট লাগে এরকম রোগ, এবং সেগুলোর জন্য আমাদের মিনিমাম একটা সময় লাগবে। তো তাই জন্যই আমি আপনাকে ত্রিনা বলছিলাম যে আইডিয়ালি আমি বলি যে অন্তত 6 মাস, বেটার হচ্ছে 1 বছর বা তার বেশি সময় যদি পেতে পারি। বেশিরভাগ স্কিন এবং হেয়ারের যে ইস্যু নিয়ে আসেন তার 90 থেকে 95% ইস্যু আমরা একদমই সলভ করতে পারি, এবং এতটাই ভালো করতে পারি যে হয়তো হতে পারে 1 বছর পরে আপনার মেকআপ আর্টিস্ট এসে, আমি একবার এই গল্পটা হয়তো বলেছিলাম, আমার একজন পেশেন্ট আছেন, মানে তার বিয়ের সময় তিনি আমার লং স্ট্যান্ডিং পেশেন্ট, খুব ভালো, মানে স্কিন এবং হেয়ার কেয়ার ঠিক যেভাবে বলেছি সেভাবে মেনটেন করেছেন, এবং তার বিয়ের সময় মেকআপ আর্টিস্ট এসে বলছে, ম্যাডাম আপনি কি অলরেডি মেকআপ করে আছেন কোনো? মানে দ্য স্কিন ক্যান লুক সো ফ্ললেস, একদম একদম একদম। যদি একটুখানি খালি সময় দেওয়া যায়। এই যে আমরা বিভিন্ন সেলিব্রিটিকে দেখে মুগ্ধ হয়ে যাই, বা বিভিন্ন সেলিব্রিটি আর্টিস্টকে দেখলে আমাদের মনে হয় ওয়াও কি সুন্দর স্কিনটা, একদম মানে মনে হয় একটু টাচ করে দেখি কি ওটা কি মেকআপ নাকি উইদাউট মেকআপ। তো অনেকেই রয়েছেন যে উইথ মেকআপ হয়তো সেই ফ্লটা আপনি ক্যারি করছেন, অনেকে রয়েছেন কিন্তু উইদাউট মেকআপও এত সুন্দর তার একটা স্কিনের জেল্লা রয়েছে। তো ব্যক্তিগতভাবে আমি কিন্তু মেকআপ করাটাকে খুব একটা প্রেফার করি না। আমি নিজেও যদি অনস্ক্রিন এই যে আমি বসে আছি, খুব হালকা একটা মেকআপ না করলেই নয়, সেটাকে করি। কিন্তু তার মানে আমি বলছি না যারা মেকআপ করেন বা যারা মেকআপ আর্টিস্ট তাদের এগেনস্টে, একদম নয়, প্লিজ অন্যভাবে নেবেন না বিষয়টা। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়, যদি ভালো স্কিন থাকে, ভালো চুল থাকে, আর ফুরফুরে মেজাজ, ফুরফুরে মন থাকে, তাহলে আমার মনে হয় দরকার পড়ে না সেই ব্লাশ, সেটা এমনিই আসবে। কিন্তু এর ভিতরে একটা মজার বিষয় হচ্ছে পিম্পলস হচ্ছে আমার। তখন পিম্পলসের একটা দাগ থেকে যাচ্ছে, পিম্পলস হয়তো কমছে সময়ের ভিতরে, অনেকে আছে সেটাকে নিজেরা আবার একটু সেফটি পিনের খোঁচা দেওয়া বা হাতের দুটো ফিঙ্গার টিপস দিয়ে ভেতর থেকে পাসটা বের করে দেওয়া, এরকম বিভিন্ন নানান কিন্তু তারা ব্যস্ত কর্ম করে ফেলেন, এবং পরবর্তী যে ইফেক্টটা সেটা হচ্ছে তার একটা চিহ্ন রেখে যাওয়া, যে আমি ছিলাম, আছি, থাকবো। এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে পিম্পলসের যে ইনফ্লামেশন, ইনফ্যাক্ট সেখানে যদি পাসও তৈরি হয়ে যায় অ্যাট অলমোস্ট এনি স্টেজ, ইট ইজ এ ভেরি ব্যাড আইডিয়া সেটাকে কোনো রকমভাবে চাপ দিয়ে বা খোঁচা দিয়ে বা সেফটি পিন দিয়ে সেটাকে বার করা। তার কারণ পিম্পলসের যে ইনফ্লামেশন, সেটা অনেক সময় আমরা পুঁজ দেখেই বা পাসটা দেখেই আমরা মনে করি যে সেখানে কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ইনফ্লামেশনের জন্য হচ্ছে, যদিও পিম্পলস একটা ব্যাকটেরিয়াল ইটিওলজি আমরা ধরি যে এখানে থাকতে পারে, কিন্তু আমাদের পিম্পলসটা কিন্তু মোস্টলি একটা ইনফ্লামেটরি কন্ডিশন। এবং তাতে প্রবলেমটা কি, যে মুহূর্তে আপনি সেখানে চাপাচাপি করলেন সেখানে সেই মুহূর্তে টিস্যুটা আরো ইনফ্লেমড হয়ে যায়। তাই জন্য আপনি দেখবেন যদি পিম্পলস খুব খারাপ অবস্থাতেও থাকে এবং সেখান থেকেও ট্রিটমেন্ট শুরু করা হয় পিলস এবং মেডিসিনের সাহায্যে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা রিজলভ করে উইদাউট এনি লং স্ট্যান্ডিং মার্কস। আচ্ছা, তো বেশিরভাগ ক্ষেত্রে যাদের পিম্পলস এর মার্কস থাকে মুখে, আপনি জিজ্ঞেস করবেন 90% ক্ষেত্রে আপনি জানবেন যে তারা কোনো না কোনো ভাবে সেটাকে খোঁটাখুটি চাপাচাপি করেছে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, যেহেতু আমরা প্রি ব্রাইডালের কথা বলছি স্যার, তো এই জায়গায় আচ্ছা বেশ, ভুল তো করেছি, অনেক হয়েছে, আর বকবেন না প্লিজ, মানে এটা অনেক পেশেন্টই হয়তো ওপারে বসে ভাবছেন যে অনেক হয়েছে, আর এইসব শুনতে ভালো লাগছে না, কি করা যায়? তো আমাদের যখন পিম্পল মার্কস থাকে, সবার আগে আমরা জানি যে এতটা যখন পিম্পল মার্কস, তার মানে অ্যাক্টিভ পিম্পলস আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পিম্পল মার্কসের ক্ষেত্রেও আমরা জিজ্ঞেস করি অ্যাক্টিভ পিম্পলস আছে কিনা। যদি অ্যাক্টিভ পিম্পলস থাকে তাহলে সবার আগে প্রথম স্টেপ হচ্ছে সেই অ্যাক্টিভ পিম্পলসে ট্রিট করা পিম্পল মার্কসের সাথে। পিম্পলের মার্কস কমানোর খুব বিভিন্ন রকমের মেথড আছে। কতটা মার্কস আছে এবং কি ডেপথে আছে এবং কত সংখ্যায় আছে, কতটা সিভিয়ার আছে, তার উপর ডিপেন্ড করে আমরা কি মডালিটি চুজ করব। আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। ধরুন বাইরে ত্বক থেকে দেখা যাচ্ছে 2 থেকে 3টে রয়েছে, কিন্তু ভিতরে আরো কত রয়েছে, মানে যেটা আজকে হয়তো গ্রো করেনি, বাইরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু সেটা হয়তো আগামী দিনে করবে, এটাও তো দেখা যায়।
তো সেই ক্ষেত্রে দেখুন, আমাদের পিম্পলসের আমরা মনে করি যে বিভিন্ন স্টেজ আছে। আমরা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 বলি। মানুষ তখনই ওয়ারিড হতে শুরু করে যখন সেটা লেট স্টেজ 2 বা স্টেজ 3 তে আসে, যেখানে অনেক বড় একটা ইনফ্লেমড জিনিস দেখা যায়। কিন্তু স্টেজ 1 অনেক সময় যেগুলোকে মানুষ পোর্স বা ব্ল্যাক পোর্স বা অনেক সময় ওপেন পোর্স বিভিন্ন রকম কথা বলেন। ওপেন পোর্স মানুষ আবার দেখি দু রকমের জিনিসকে বলেন। একটা হচ্ছে আগে পিম্পলস হয়েছিল, তার কিছু ছোট ছোট স্কার হয়ে গেছে, একদম ডটেড, আর কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আর্লি পিম্পলস। এবার সেই জিনিসটাই আমরা যখন এক্সামিন করি পেশেন্টকে, আমরা বোঝার চেষ্টা করি কতটা অ্যাক্টিভ ফেজে আছে পেশেন্ট, আচ্ছা, যে কতটা ভবিষ্যতে ডেভেলপ করতে পারে, এবং সেই হিসাবে আমরা মডালিটি চুজ করি। যেরকম আমরা যখন কেমিক্যাল পিলিং বলে একটা মডালিটি চুজ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমন ভাবেই সিলেক্ট করি যেটা পিম্পলসের দাগকেও কম করবে, এই মুহূর্তে অ্যাক্টিভ পিম্পলসকেও কম করবে, এবং ফিউচারে যে পিম্পলস গুলো তৈরি হতে যাচ্ছিল সেটার সম্ভাবনাটাও কমিয়ে দেবে বাই রিডিউসিং টোটাল গ্ল্যান্ডুলার ইনফ্লামেশন। যখন আমরা দেখি অ্যাক্টিভ পিম্পলস অতটা নেই, অথবা অনেক সময় এই সেকেন্ড মেথডটা ফার্স্ট মেথডের সঙ্গে ইন টেন্ডেমও ইউজ করা হয়, একসাথে দুটো, তখন আমরা কি করি, লেজার্স বা কোনো অন্যান্য ডিপিগমেন্টারি মেথডের সাহায্যে সেই জায়গার পিগমেন্টেশন গুলোকে ডিরেক্টলি কমাই। কারণ আমরা জানি যে অলরেডি আমাদের অতটা বেশি পিম্পলস নেই। অনেক সময় যেটা হতে পারে, যখন একটু তাড়াতাড়ি রেজাল্টের দরকার, আমরা দুটো মেথডকে কম্বাইন করি। পুরো ব্যাপারটাই, আর অন্যান্য বিভিন্ন এনার্জি বেসড ডিভাইস আছে, যেরকম যারা ওপেন পোর্স বলেন, ওপেন পোর্সের ক্ষেত্রে ওপেন পোর্স আর কিছু না, অ্যাকনি স্কার্স যেগুলো সেটা অনেক বেশি এবড়ো খেবড়ো, সেগুলোই যখন ছোট 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 স্কার্স হয়, বেশিরভাগ মানুষ সেটাকে ওপেন পোর্স বলে বলেন। আচ্ছা, স্পেশালি দেখবেন নাকের কাছাকাছি সাইডে ছোট 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 ডট ডটের মতো স্কার্স। এবার সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা MNRF বা আবার অন্য রকমের একটা লেজার, ফ্র্যাকশনাল লেজার ইউজ করতে পারি, এবং এই সব কটাই ইন টেন্ডেম ইউজ করি। কখনো কোনো একটা জিনিস একটু আগে শুরু করে সেটা 2 মাস পর থেকে আরেকটা শুরু করলাম, কখনো অন্য মেথডটা করলাম, কখনো একটার সঙ্গে একটা অল্টারনেটিভ সেশনে করলাম। এই পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে এই মুহূর্তে ক্লিনিক্যাল কন্ডিশন কি আছে। এই জন্য অনেক ক্ষেত্রেই পেশেন্টরা এরকমও করে, দেখবেন ফোন করে জিজ্ঞেস করে, আমার এই সমস্যা আছে, এটার জন্য আমার কি করতে হবে, কত খরচা হবে। অনেক পেশেন্ট দেখবেন, বেশিরভাগ অ্যাস্থেটিক ক্লিনিক্স হোক বা ডার্মাটোলজিস্টের কাছে হোক, এরকম একটা কোয়ারি আসে। ইনফ্যাক্ট আমাদের যে ইনস্টাগ্রাম পেজে আমরা যেখানে অ্যাওয়ারনেস ভিডিওস অ্যান্ড অল পোস্ট করি, সেখানেও এই ধরনের কোয়ারিজ আসে। সেক্ষেত্রে আমরা বলি, আমরা কখনোই সেরকম ভাবে বলতে পারবো না, আমি একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে জিনিসটা দেখে বলতে পারবো। অনেক ক্ষেত্রে হয়তো আপনার মেডিসিনের মধ্যেও ঠিক হয়ে যেতে পারে, আর কিছুই না লাগতে পারে। অনেক ক্ষেত্রে হয়তো আমাকে অনেকটা একটা মডালিটিস এর মধ্যে দিয়ে যেতে হতে পারে, যেখানে পিলস, লেজার্স, MNRF তিনটেই আছে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই খরচাটা অনেকটা বেশি হবে। একদম, এবং তার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য সময় সাপেক্ষ, সময়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। এবং যে কোনো জিনিসের ক্ষেত্রে দেখুন, আমাদের একটা কাটা ছেঁড়া বা হয়তো পড়ে গিয়ে চোট আঘাত লাগা, যে জায়গাগুলো থাকে সেখানে একটা ক্ষত হলো, বা সেই ক্ষতটা কিন্তু একটা হিলিং থাকে। প্রত্যেকটা শরীরেরই একটা হিউম্যান বডির হিলিং পাওয়ার থাকে, এবং সেটা দেখবেন আস্তে 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 কিন্তু শুকিয়ে যাচ্ছে, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে দেখবেন সেটা পেকে যাচ্ছে। তো এটা বডির একটা স্ট্রাকচার, আপনার ভেতরকার অনেক কিছু থাকে, যার দরুন কিন্তু এই চেঞ্জেস গুলো আমরা দেখতে পারি। ঠিক তেমন করে পিম্পলস আরেক মানুষেরও হয়, মানে আরেক মহিলাদের ক্ষেত্রে বলি, তারা হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেল বা পিরিয়ডিক্যাল সাইকেল, এক্ষেত্রে দেখা যায় বিফোর বা আফটার একটা কিন্তু তাদের এই প্রবণতা থাকে। অন্য কোনো অসুবিধা নেই, সারা বছরই ঠিকঠাক, কিন্তু মাসের পার্টিকুলার ওই নির্দিষ্ট ডেটগুলোতে কিন্তু তাদের এই প্রবলেমটা দেখা যায়। এবং যেটা হয় সেটা হচ্ছে, আপনি নিজেও একটা ইতস্তত বোধ করেন, আর পাশাপাশি হচ্ছে সবাই, ওটা কেউ যদি আপনার পাশে থাকে তাহলে সেটা সে নোটিশও করে, এটাও একটা জায়গা। এবং এখান থেকে দাঁড়িয়ে তার সামনেই হয়তো বিয়ের চিন্তা ভাবনা হয়েছে, ডেট রয়েছে, তো তার আগেই একদম সাথে সাথে এই ব্যাপারটাও তার একটা প্রবলেম। এবার মাস টু মাস, মানে মান্থের গ্যাপ পাওয়া গেছে ধরা যেতে পারে, তো তার ভিতরে তার পিম্পলসটা হওয়া, আবার পিম্পলসটা চলে গিয়ে স্কার মার্কসটা রেখে দেওয়া, এবং সেটাকে ফুললি রিমুভ করা। সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে যারা ব্রাইডাল মেকআপ নিচ্ছেন বা নল, তারা সেইগুলোকে কনসাল্ট দিয়ে চেষ্টা করেন ঢেকে দেওয়ার। আলটিমেট কিন্তু যেই মেকআপটা আপনি রিমুভ করলেন, আফটার দ্যাট কিন্তু সেটা সেই জায়গাতেই রয়ে গেল। তাহলে সকালেও কি মেকআপ করবো? সেটা তো সম্ভব না। কি করা যাবে? সবার আগে আপনি যেটা বললেন, এটা দুটো অংশে আমরা একটুখানি ভাগ করে বলি। একটা হচ্ছে পেরি মেনস্ট্রুয়াল যে পিম্পলসের যে ব্রেকআউটসটা হয়, এটা কেন হয়? এটা বলতে পারেন যে আমাদের যে এই গ্ল্যান্ডগুলো, যেগুলোর ব্লকেজের কারণে আমাদের পিম্পলস হয়, সেটার কিছু রিসেপ্টরস থাকে
যেগুলো হরমোনাল চেঞ্জেস এর সঙ্গে সেরকম ভাবে রিয়াক্ট করে এবং ইস্যু ক্রিয়েট করে। ওকে। এবং এটা দু রকমের কারণে হতে পারে। একটা যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেই রিসেপ্টর গুলো একটু এক্সট্রা সেন্সিটিভ, কারণ অনেক পেশেন্টেরই দেখবেন হরমোনাল ইস্যু থাকে না, কিন্তু হরমোনাল সাইকেলের সঙ্গে, মানে আমরা যখন ব্লাড প্যারামিটার টেস্ট করছি হরমোনাল লেভেলস আর একদম নর্মাল, কিন্তু তাও তার প্রতি পিরিয়ডের সঙ্গে পিম্পলসটা বাড়ছে। তার মানে কোনোভাবে তার রিসেপ্টরস একটু বেশি সেন্সিটিভ বা রিসেপ্টর ডেন্সিটি কোনো কারণে একটু বেশি জেনেটিক্যালি একটা ইস্যু রয়েছে, যেটার জন্য সেই একই হরমোন অন্য মানুষের সেই রিসেপ্টর গুলোতে বাউন্ড হলে একই অ্যামাউন্টের হরমোন কোনো প্রবলেম হচ্ছে না, ওনার ক্ষেত্রে পিম্পলস বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা একরকম ভাবে এগোবো, কিন্তু এর থেকেও একটা সাংঘাতিক ব্যাপার থাকে, যেটা হয়তো আপনি এখন রিয়েলাইজ করতে থাকবেন। এখন আমরা বলি ঘরে ঘরে পিসিওএস, এবং মানে পিসিওএসটা তো প্রথমে একটা সিস্টিক, যেটা আমরা ইউএসজিতে দেখেছি, কিন্তু হরমোনাল সমস্যা খালি যাদের আছে বা পিসিওএস এর যে হরমোনাল যে কম্পোনেন্টটা, সেটা কিন্তু অনেক বেশি লোকের আছে অ্যাকচুয়াল যাদের ফিজিক্যাল সিস্ট নেই তাদের থেকেও। কারণ আমরা যে এত বেশিরভাগ যারা পিম্পলস নিয়ে আসেন, যাদের ক্ষেত্রে একটুখানি গন্ডগোল হয়, পিরিয়ডস একটু আগে পিছু হয়, হয়তো পিসিওএস ক্লিনিক্যালি সাসপেক্ট করার মতো অতটা গ্যাপ নেই, তাও একটা সিগনিফিক্যান্ট গ্যাপ আছে, তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে টেস্ট করি একটা হরমোনাল সমস্যা পাই। এবং এই হরমোনাল সমস্যা আজকে এই লেভেলে আছে, মানে কালকে এর থেকে একটু বেড়ে কিন্তু ফ্র্যাঙ্ক পিসিওএস হয়ে যাবে। এবং যেহেতু বিয়ের কনটেক্সটে আমরা এই কথা বলছি, পিসিওএস যদি একটু বাড়াবাড়ি হয়, কনসিভ করার একটা বিশাল বড় সমস্যা হতে পারে। এবং যেহেতু সেই কারণেই আমার মনে হয় এই জিনিসটাকে আরো সিরিয়াসলি দেখা উচিত এবং এই জিনিসটাকে আরো সিরিয়াসলি কনসিডার করা উচিত। একদম। এবং যে বিষয় নিয়ে যত বেশি চর্চা হয় তত বেশি কিন্তু আপনার নলেজে সেটা বাড়তে থাকে, এটা খুব স্বাভাবিক। আর আমরা প্রি ব্রাইডাল নিয়ে এবং পোস্ট ব্রাইডাল দুটোরই কথা নিয়ে বলবো। প্রি ব্রাইডালটা নিয়ে যেমন আমরা শুনলাম যে অ্যাটলিস্ট 1 বছর হাতে সময় কি করা যেতে পারে। আর আমি না ফেসিয়ালের কি বলবো, ফেসিয়ালটা চাইছি না, কিন্তু আমি ইনার গ্লো থেকে শুরু করে এমন কোনো ট্রিটমেন্ট বেসড কিছু চাইছি যেটা ডক্টর প্লাসে এলে আমি করাতে পারি প্রি ব্রাইডাল, সেটা ভীষণ ভালো একটা এফেক্ট দিতে পারে। ডেফিনেটলি ডক্টর প্লাসে তো আপনার ব্রাইডাল মেকআপ হয় না, তো সেখানে এসে আমি বলবো না যে আপনি ব্রাইডাল মেকআপটাও করিয়ে যান, কিন্তু কি করা যেতে পারে যার ধরুন আপনি একটা সুন্দর এক্সাম্পল দিয়েছিলেন, আপনারই একজন খুব ভালো পেশেন্ট, রেগুলার বেস পেশেন্ট, তিনি কিন্তু অবাক হয়ে গিয়েছিলেন তার মেকআপ আর্টিস্ট। তো এটা চাইছি, তারপর আমি আফটার এফেক্ট পোস্ট ব্রাইডালে আসবো। একটা হচ্ছে যে আমরা গ্লো পিলস করতে পারি, অথবা গ্লো কিছু ট্রিটমেন্ট আছে, যেরকম এমএনআরএফ কখনো করা যেতে পারে, কখনো ডার্মা রোলার্স করা যেতে পারে। তারপর হচ্ছে মেজোথেরাপি বিভিন্ন রকমের হয়, যে এজেন্টগুলো গ্লো বাড়ায়। তারপর স্কিন বুস্টার্স বলে একটা ট্রিটমেন্ট হয়, যেখানে আমাদের স্কিনের হাইড্রেশনটাকে বাড়িয়ে টোটাল স্কিনটাকে আরো বেশি সাপল করা যায়। এই জিনিসগুলো, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু লেজার্সও করা যেতে পারে 1 or 2 সেশনস, যেখানে আমরা খুব কম সময়ের মধ্যে একটা বেটার রেজাল্ট দিতে পারি। আমার এই জায়গায় একটা প্রশ্ন থাকুক, এই যে ট্রিটমেন্ট গুলো আমরা বলছি শুধু কি আমাদের ফেশিয়াল পার্ট? না, এগুলো ফেশিয়াল না, কিছু কিছু জিনিস এর মধ্যে আমরা হাতে করি, যেরকম পিলস, যেটা গ্লো পিলস বলি, সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে ফেস, নেক, ব্যাক, আপার ব্যাক, যে জায়গাটা আপনার ব্লাউজের অংশটার থেকে বেরিয়ে থাকবে, এবং হাতের এতটা দূর অব্দি। এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রি ব্রাইডাল যে পিলস হয়, গ্লো পিলস হয়, এটা ইউজুয়ালি এই অংশটা পুরোটাতেই হয়। এবং এইটা এমন একটা জিনিস যেটা আপনি 2 থেকে 3 দিন আগে করালেও একটা খুব সুন্দর গ্লো পাবেন। এবার আজকে অবশ্যই আপনার যদি পিম্পলস এর দাগ থাকে, সেই পিম্পলস এর দাগটা 2 দিন আগে কারেক্ট হবে না, কিন্তু ইন জেনারেল টোটাল একটা ডাল থেকে একটা গ্লোয়িং স্কিন, সেই ব্যাপারটা। এবার সেটাই যদি আমি একটু 10 থেকে 15 দিন সময় পাই, আমি সেখানে একটু স্কিন বুস্টার্সে যেতে পারি, ঠিক আছে, হয়তো একটা সেশন অফ কেমিক্যাল পিলিং এ গেলাম, যাতে আমাদের দাগটা কিছুটা হলো 10 to 15-20% হলেও আমার হালকা হলো। এবং যদি আমরা সেখানে একটা সিঙ্গেল সেশন অফ লেজার্স করতে পারি, যদি আমাদের কাছে 1 থেকে 1.5 মাস সময় থাকে, তাহলে অনেকটাই আরো ইনফ্যাক্ট 30-35% অফ দি রিডাকশন আমরা এক্সপেক্ট করতে পারি, ডিপেন্ডিং অন অবশ্যই কি ধরনের আমাদের দাগ হয়ে আছে। তো মানে অবশ্যই দেরি হয়েছে, হয়তো যতটা রেজাল্ট আপনি 1 বছরে পেতেন ততটা পাবেন না, বা 6 মাসে পেতেন ততটা পাবেন না, কিন্তু 1 থেকে 1.5 মাস আগেও যদি আপনার মনে হয় তাহলে চলে আসুন, যতটা করা যায় আমরা করার চেষ্টা করব। কিন্তু আপনাকে ভীষণ স্ট্রিক্টলি যে জিনিসটা বলবো এমন নয় যে 1.5 মাস আগে এলেন, তারপরে আপনি বললেন যে ডাক্তার ট্রিটমেন্টের দাম শুনে মনে হলো একটু কস্টলি, তো ডাক্তারবাবু ওষুধ করে আরো কিছুদিন দেখি, তখন যদি সেই সময়টা নষ্ট করেন তাহলে সব শেষ, তাহলে আর খুব কিছু করা যাবে না। কিন্তু মানে যখন আপনি খুব কম সময় নিয়ে আসবেন, তখন যা যা রেকমেন্ড করা হবে
সেটা আমরা এমনভাবেই করি কারণ তাতে মানে একদম যেটুকু রেজাল্ট দেওয়া সম্ভব অপটিমাল সেটুকু দেওয়া। তখন যদি মনে করেন যে 1 মাস ওষুধ করে দেখা যাক, বিয়ের তো 15 দিন আগে একবার এসে দেখবো, তখন আমিও বলবো যে খুব কিছু করা সম্ভব হবে না। এখন হয়তো মানে একটা 10% 15% ইমপ্রুভমেন্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে 10% 15% হয়তো আমি আপনাকে ছবি তুলে দেখিয়ে দেবো এই আপনি ছিলেন, এই আপনি হলেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি আয়নায় দেখে নিজে সেটা নিয়ে খুশি হবেন না 10-15%-এ। সেটা আমি আপনাকে বলে দিতেই পারি। মানে হ্যাবক বা বিরাট কিছু একটা চেঞ্জেস হ্যাঁ, আমাদের যখন চোখে না ধরা পড়ে ততক্ষণ অবধি কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসে না, একদম একদম। স্বাভাবিক। কিন্তু এই যে আমি বলছিলাম এত সুন্দর একটা ফ্ললেস স্কিন নিয়ে আপনি ব্রাইডাল মেকআপ নিলেন, এটা তো আমি বলতে পারি না আপনি নিজে নিজেই যা পারেন মেকআপ করে নিন, অবভিয়াসলি না। ওই দিনটার জন্য একটা স্পেশাল সাজা, লাইম লাইটে থাকা, আমি বললাম সবাই তো সাজবে এখন। তো আমি দেখছি স্যার যে বিয়ের মরশুমগুলোতে যারা ইনভাইটি তারাও এত সাজছেন যে কোথাও একটা কিন্তু ব্রাইটকে আলাদা করে দেওয়ার জন্য আলাদা মেকআপ আর্টিস্ট লাগবে, সত্যি কথা। তারা প্রত্যেকেই সাজছেন, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি সাজা গোজাটা তো অবশ্যই ভালো, কিন্তু সেটা আপনার নিজের যদি ফ্ললেস স্কিন থাকে তাহলে কি সত্যি কিছু দরকার পড়ে? আর মেকআপ যত ভালো যত দামি হোক না কেন, নিজের অভিজ্ঞতা যেটুকু রয়েছে সেখান থেকে বলি, 1 ঘন্টা 1 আওয়ার্স পর থেকে কিন্তু মেকআপটা ব্রেক করা শুরু করবে। মানে স্কিনেরও তো ওটা একটা তরতাজা উজ্জীবিত একটা জায়গা, যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা কিছু দিয়ে অক্সিজেন সাপ্লাইটা বন্ধ করে রেখেছেন, কথার কথা সে একটু ইয়ার পাস করতে পারছে না, তার তো দম বন্ধ হয়ে যাবে। সে একটা সময় বলবে না ধুর বাবা এগুলো কি রেখেছি সরাতো। তো তাই তো হয়, এবং মেকআপটা যখন রিমুভ করি তখন মনে হয় কি সারাদিনের স্ট্রেস ক্লান্তি এখানেই বোধহয় সব চলে গেল। এই জন্যই আমি আমার পেশেন্টদের বলি যে আপনারা এত যে মেকআপ করে যাবেন সারা জীবন ধরে, তার থেকে 1 থেকে 2 বছর আমার ট্রিটমেন্টে অ্যাডহেয়ার করে থাকুন। আমি এটা বলতে পারি বেশিরভাগ জায়গাতেই আপনার সারা জীবনে আর কোনোদিনও মেকআপ করে যাওয়ার দরকার হবে না। একদম। যেটুকু করবেন, একটা যদি আপনার স্কিন সত্যিই সেরকম ফ্ললেস থাকে, যেটা করা সম্ভব, সত্যিই করা সম্ভব, কিন্তু আপনাকে তার জন্য যা যা ট্রিটমেন্ট রেকমেন্ড করবো সেটা ফলো করতে হবে। করতে হবে। মাঝখানে দুম করে বন্ধ করা চলবে না, ইরেগুলার হওয়া চলবে না। সেটা যদি করেন 1 থেকে 2 বছরের মাথায় আপনার স্কিন এমন জায়গায় পৌঁছানো সম্ভব। একটু অল্প লিপস্টিক, হয়তো একটু সামান্য কাজল লাগিয়ে দেবেন, সেটা করেই আপনাকে আপনার চারপাশে যারা অনেকে 1000 2000 3000 টাকার মেকআপ করে এসছেন তাদের থেকে অনেক ভালো লাগবে। এই কথাটা আমি একদম মানে ভরসার সাথে বলছি। আপনারা 2 বছর যে কোনো, আমি আমার কথা বলছি না বা ডক্টর প্লাসের কথা বলছি না, যে কোনো একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টের কাছে আপনার ইস্যুটা নিয়ে যান। সেই জিনিসগুলোকে যদি আপনি ঠিকঠাক ভাবে করেন, এবং আরেকটা জিনিস, তাদের কাছে অ্যাক্সেস থাকতে হবে তার সমস্ত রকমের যে ট্রিটমেন্ট লাগে। একদম কারণ অত্যাধুনিক অনেকের প্রযুক্তির কাছে মেশিনপত্র সেই মেশিন সবকিছু। থাকে না, অথবা পিলস থাকে না, অনেকের কাছে সেই মডার্ন সেট আপ থাকে না। তবে আজকের দিনে মডার্ন ডার্মাটোলজি সেই জায়গায় পৌঁছে গেছে। আপনি যে কোনো একটা ফ্ল্যাগশিপ সেট আপে যান, যে সেট আপে সমস্ত কিছু আছে, তারা আপনাকে 1 থেকে 2 বছর, অবশ্যই কিছু খরচা আপনার হবে। এমন নয় যে আপনি মনে করবেন যে 4টে ওষুধ খাবেন, 2টো মলম লাগাবেন, তাতে ঠিক হয়ে যাবে, হবে না। একটু সময় আপনার লাগবে, একটু খরচা আপনার হবে, কিন্তু আপনি সেই জায়গাতে পৌঁছে যাবেন যদি প্রতিদিন সকালবেলা উঠে আপনি আপনার আয়নার দিকে তাকিয়ে নিজের প্রেমে আরেকবার নিজে পড়ে যাবেন। একদম ভীষণ সুন্দর বললেন স্যার। এখান থেকে আমি পোস্ট ব্রাইডালের কথায় আসবো। প্রেমের মরশুম, প্রেমের সময় যেভাবেই দেখুন না কেন, মোটামুটি একটা ভ্যালেন্টাইন্স উইকের ব্যাপার তো রয়েছেই আগে পিছে, আর সামনে আবার ওই একটু বসন্তের ছোঁয়াও রাখবে, অর্থাৎ দোলও রয়েছে, সব মিলিয়ে মিশে কিন্তু প্রেমেরই সময়। তো এই জায়গা থেকে দাঁড়িয়েও একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষ সুন্দর করে থাকতে গেলে যেটা করণীয় তা হচ্ছে, আমি তো ডক্টর প্লাসের কথা বলবো, আমি তো অবশ্যই স্যারের কথা বলবো, স্যার যতই না বলুক নিজের কথা, কিন্তু আমাকে বলতেই হবে, বলতে হবে আপনাদের, কারণ আপনারা সিলেক্ট করবেন আপনাদের পছন্দের কোন চিকিৎসকের কাছে আসবেন। অবশ্যই চিকিৎসকের কাছে আসুন, বারবার একটাই কথা বলবো, কোনো অ্যাসিস্ট্যান্ট নয়, কোনো সাব ইয়ে নয়, প্লিজ একজন চিকিৎসকের কাছে আসুন, এতে ক্ষতি হবে না, উল্টে আপনি যে রেজাল্টটা চাইছেন, কারণ সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি পড়াশোনা করেছেন। তো এই ভরসার জায়গা থেকে আসতে পারেন। আর যেমনটা উনি বললেন যে খুব মডার্ন অ্যামেনিটিসের দরকার রয়েছে, সত্যিই দরকার রয়েছে। মডার্ন যুগে দাঁড়িয়ে যদি আমি এখন ব্যাক ওয়ার্ডের চিন্তা ভাবনা করি, ডেফিনেটলি সেখান থেকে আমার কোনো ইমপ্রুভমেন্ট আসতে পারে না। এবং আমিও দেখবেন আসলে পর একটাই কথা বলবো, স্যার এই তো অবস্থা, বেটার রেজাল্টের জন্য কি করতে পারি, বেটার কি এসছে, বেটার আগে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে
আমরা প্রি ব্রাইডালের বিভিন্ন ধরনের আলোচনা এগুলাম, তো হাতে যেটুকু সময় আছে তাতে একটু পোস্ট ব্রাইডাল নিয়ে আমরা আলোচনা ছোবো, এবং সেটা হয়তো কমপ্লিট হবে না, সেটা আগামী আরেকটা পর্বে আমরা আবার এটা নিয়ে কন্টিনিউ করব। তো যেখানে আমার প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে পোস্ট ব্রাইডালে এসে অনেক ক্ষেত্রে দেখা যায় হেয়ারে এমন কিছু স্প্রে করা হয় বা সার্টেন হয়তো কোনো একটা কেমিক্যাল কিছু একটা করা হলো হেয়ারে, তো সেটার কিন্তু একটা আফটার এফেক্ট থাকে এবং সেটা ভীষণ খারাপ এফেক্ট। কারণ মানে যার চুল পড়তো না তারও কিন্তু একটা ব্রাইডাল মেকআপ নেওয়ার পর থেকে ভীষণভাবে চুল পড়ে যাওয়া শুরু করলো। কিছু করার নেই, তাদের আমি দোষ দেবো না, কারণ সার্টেন টাইম ওই মুহূর্তে কোনো একটা কিছু যদি বন্ডিং করতে হয় সেক্ষেত্রে কেমিক্যাল করতেই হবে। এই ক্ষেত্রে আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে, যদি আপনার অ্যাপারেন্টলি কোনো প্রবলেম নাও থাকে, আপনার স্কিনে বা হেয়ারে যথেষ্ট পরিমাণে মেকআপ হয়েছে, কোনো আপনার ইস্যু হয়নি, কোনো প্রবলেম হয়নি, তাও আমি বলবো অন্তত সেই পিরিয়ডটার পরের 15 থেকে 20 দিনে কোনো রকম মেকআপ না করার চেষ্টা করুন। চেষ্টা করুন রেগুলারলি ক্লিনজিং, ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার করে রাখতে, এবং চুলে একটা সফট শ্যাম্পু যেটা পিএইচ 5.5 বা তার আশেপাশে, সেটা ব্যবহার করতে, প্রয়োজন মতো কন্ডিশনার বা হেয়ার মাস্ক যেটা আপনার জন্য সুটেবল হবে সেটা ব্যবহার করতে। তার বেশি কিছু না করাই ভালো, অন্তত সপ্তাহগুলো। এবার যদি কোনো প্রবলেম আসে, আমি অবশ্যই বলবো যে দেরি করবেন না, কোনো একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট বা ট্রাইকোলজিস্ট তাকে দেখান যদি হেয়ারের ইস্যু থাকে, স্কিনের ইস্যু থাকে। এবং অনেক সময়ের ক্ষেত্রেই এই ব্রেকআউটসগুলোর ক্ষেত্রে স্ট্রেসের কারণে হতে পারে, অনেক ক্ষেত্রে মেকআপের কারণে হতে পারে। সেখানে তিনি আপনাকে একটা ডেফিনিট যদি ট্রিটমেন্ট দেন, সেটা খুব তাড়াতাড়ি ম্যানেজ হওয়া সম্ভব। এবং অনেক ক্ষেত্রেই প্রবলেম যেটা অনেক কিছু জিনিস থেকে আমাদের, যেহেতু অনেক রকম জিনিসে আমরা এক্সপোজড হই, অনেক রকম খাবার বলুন, বাইরের খাবার বলুন, তারপর বিভিন্ন রকম মেকআপ বলুন, এমন খাবার যার মধ্যে আর্টিফিশিয়াল রং আছে, তো অ্যালার্জিক রিয়াকশনও কিছু হতে পারে, যেগুলো অনেক সময় মানে মনে হয় যে পিম্পলস এর মতো হচ্ছে বা নর্মাল র্যাশ হচ্ছে, বা অনেক সময় এর উল্টোটাও হতে পারে। তো সেই জিনিসগুলো যখন আপনার মনে হচ্ছে কোনো একটা স্পেসিফিক ইস্যু আছে, তখন সেটা অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে প্রপারলি সেটার রেজলিউশনের ব্যবস্থা করুন, রাদার দেন নিজে এটা করা ওটা করা বা এই শ্যাম্পু ইউজ করা বা ইউটিউবে দেখে বা গুগলে ব্লগ করে এটা হলে এটা করা উচিত। সেটা করলে কিন্তু আপনার প্রবলেম, মানে ডার্মাটোলজির ক্ষেত্রে আমরা সবসময় বলি টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আপনি যদি টাইমটা লুজ করে দেন, তাহলে অনেক কিছু অপশনই আপনার হাত থেকে চলে যায়। তো সেইটা সবসময় মনে রাখবেন আপনার যে কোনো ডার্মাটোলজিক্যাল বা হেয়ারের কন্ডিশন হবে, সেই ক্ষেত্রে যে যত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট শুরু করতে পারবেন, যত প্রপার টাইমলি প্রত্যেকটা মোডালিটি করতে পারবেন, তত বেটার আপনার আউটকামের সম্ভাবনা থাকবে। একদম, এবং আমাদের জীবনের ক্ষেত্রেও একটা কথা ভীষণ দামি, টাইম ইজ দ্য বেস্ট ফ্রেন্ড। তো সেই জায়গায় সত্যি ভীষণ দামি একটি বন্ধুর জায়গা সম্পর্ক, অবশ্যই যেখানে সম্পর্কের মাস চলছে। তো সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা মানুষের সুন্দর সম্পর্ক হোক, স্পেশাল অকেশন, স্পেশাল দিনগুলো প্রিয় মানুষটির সাথে খুব সুন্দর করে কাটান। পাশাপাশি তো থাকছে এরকম সুন্দর সুন্দর আলোচনা, থাকছে ডক্টর প্লাসের অনুষ্ঠান, থাকবে অবশ্যই বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা, এবং পাশাপাশি থাকছে কি করে একটা ফ্ললেস স্কিন, হেয়ার কন্ডিশনিং একটা হেয়ার পাই উইদাউট এনি কন্ডিশনার ইউজিং, তাই তো? আর এরকম বিভিন্ন অনুষ্ঠানে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যেমনটা ধরুন ইউটিউব, ফেসবুকে আপনারা অনুষ্ঠানটা যখন দেখবেন, তখন এক একটা করে প্রশ্ন কিন্তু আপনারা রাখতে পারেন, সেটার বেসিসে আমরা একটা একটা করে উত্তর দিয়ে আলোচনা রাখবো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে জানাই, ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে। নমস্কার।